সুপ্রিম কোর্ট বনাম প্রেসিডেন্ট। আজকের আলোচনা একটা সাংবিধানিক লড়াই নিয়ে, যেখানে প্রশ্নটা ছিল রাষ্ট্রপতির ক্ষমতা আর শুল্ক আরোপ নিয়ে। চলুন এই যুগান্তরকারী মামলাটার গভীরে যাওয়া যাক। আচ্ছা ভাবুন তো একবার, একজন প্রেসিডেন্ট কি চাইলেই একটা জরুরি আইন ব্যবহার করে গোটা বিশ্বের উপর ট্যাক্স বসিয়ে দিতে পারেন? প্রশ্নটা কিন্তু ঠিক এটাই ছিল, আর এই বড়সড় প্রশ্নের উত্তরটাই সুপ্রিম কোর্টকে দিতে হয়েছে। ফলাফলটা কি হলো? সোজা কথায় ৬-৩, মানে বেশ বড় ব্যবধানেই সিদ্ধান্তটা এসেছে। এই সংখ্যাটাই কিন্তু অনেক কিছু বলে দেয়। আর সুপ্রিম কোর্টের রায় একদম পরিষ্কার, না, প্রেসিডেন্ট এটা করতে পারেন না। আমরা কিন্তু একদম শুরুতেই শেষ কথাটা বলে দিলাম। এখন চলুন একটু ভেতরের গল্পটা শোনা যাক, মানে কিভাবে আর কেন আদালত এই সিদ্ধান্তে পৌঁছালো। তো চলুন এবার একটু বিশদে যাওয়া যাক। তারিখটা ছিল ২০শে ফেব্রুয়ারি ২০২৬। কেসটার নাম লার্নিং রিসোর্সেস বনাম ট্রাম্প। এই মামলাতেই আদালত একটা বিরাট অর্থনৈতিক নীতির লাগাম টেনে ধরে। বলা যেতে পারে এটা একটা ঐতিহাসিক রায় ছিল। আচ্ছা, এই পুরো বিতর্কের মূলে কিন্তু ছিল একটা বিশেষ আইন। এখন আমরা সেই আইনটাই নিয়েই কথা বলবো। এর নাম হলো আইইইপিএ, মানে আইইইপিএ। তো এই আইইপিএ জিনিসটা কি? এটা আসলে ১৯৭৭ সালের একটা আইন। সহজ করে বললে আইনটা প্রেসিডেন্টকে একটা বিশেষ ক্ষমতা দেয়। যখন দেশে কোনো অস্বাভাবিক আর অসাধারণ হুমকি দেখা দেয়, তখন প্রেসিডেন্ট জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই আইনটা সাধারণত একদম অন্য কাজে ব্যবহার হয়। যেমন ধরুন, কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া, সন্ত্রাসীদের টাকা পয়সা জব্দ করা বা শত্রু দেশের সম্পত্তি আটকে দেওয়া। মানে ঢালাওভাবে শুল্ক বসানোর জন্য, কিন্তু এটা বানানোই হয়নি। আর গোলমালটা বেঁধেছিল ঠিক এই জায়গাতেই। এবার আসা যাক আসল ঘটনায়, মানে প্রেসিডেন্টের সেই ট্যারিফ প্ল্যান। এটাকে তখন অনেকেই বলছিলেন যে এটা প্রেসিডেন্টের ক্ষমতার একটা রূপান্তরকারী সম্প্রসারণ, আর ঠিক এই কারণেই ব্যাপারটা আদালত পর্যন্ত গড়িয়েছিল। প্ল্যানটা কেমন ছিল বলি। প্রথমে টার্গেট করা হলো কানাডা, মেক্সিকো আর চীনকে। ওদের উপর ট্যারিফ বসানো হলো। এরপর লিবারেশন ডে ট্যারিফ নামে প্রায় সব দেশের উপরে শুল্ক চাপিয়ে দেওয়া হলো। আর কারণ হিসেবে কি দেখানো হলো? মাদক পাচার আর বাণিজ্য ঘাটতি। এই দুটোকে জাতীয় জরুরি অবস্থা বলে ঘোষণা করা হয়েছিল। এর ফলে কি হলো? প্রায় সব আমদানি করা জিনিসের উপর কমপক্ষে ১০% শুল্ক বসে গেল। এখন প্রশ্ন হল, এই লড়াইটা কিভাবে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানের হাত ধরে দেশের সর্বোচ্চ আদালত, মানে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছল। চলুন এবার সেই গল্পটা দেখি। দেখুন, জার্নিটা শুরু হয়েছিল এপ্রিল ২০২৫-এ। ভিওএস সিলেকশনস বা লার্নিং রিসোর্সেসের মতো কিছু কোম্পানি মামলা করে দিল। এরপর মে মাসে আন্তর্জাতিক বাণিজ্য আদালত ট্যারিফের বিরুদ্ধে রায় দিল। আগস্টে ফেডারেল আপিল কোর্টও সে একই রায় বহাল রাখল। মানে দুটো নিম্ন আদালতই সরকারের বিরুদ্ধে গেল। এরপরই অবশেষে সুপ্রিম কোর্ট এই কেসটা শোনার জন্য রাজি হল, আর তার চূড়ান্ত রায় আসলো ফেব্রুয়ারি ২০২৬-এ। তো সুপ্রিম কোর্টে যখন মামলাটা উঠল, তখন মূল তর্কটা কি নিয়েছিল? আসলে এটা ছিল ক্ষমতার লড়াই, মানে কর বসানোর ক্ষমতাটা কার হাতে থাকবে, এই নিয়েই সাংবিধানিক সংঘাতটা তৈরি হয়েছিল। দেখুন, দুই পক্ষের যুক্তি ছিল একদম সামনাসামনি। সরকারের পক্ষ থেকে বলা হলো, আইইপিএ আইন প্রেসিডেন্টকে আমদানি নিয়ন্ত্রণ করার অনেক বড় ক্ষমতা দেয়। আর অন্যদিকে যারা মামলা করেছিল তাদের কথা ছিল, নিয়ন্ত্রণ করা আর কর বসানো তো এক জিনিস না। ট্যারিফ বা শুল্ক বসানোর ক্ষমতাটা আসলে কংগ্রেসের, আর এত বড় একটা ক্ষমতা কোনো অস্পষ্ট আইন দিয়ে প্রেসিডেন্টের হাতে তুলে দেওয়া যায় না। আর এই পয়েন্টটাই খুব সুন্দরভাবে তুলে ধরেছিলেন প্রধান বিচারপতি জন রবার্টস। তার লেখা রায়ে তিনি বলেছিলেন, ভাবুন তো, মাত্র দুটো শব্দের ওপর ভর করে প্রেসিডেন্ট শুল্ক বসানোর মতো একটা স্বাধীন ক্ষমতা দাবি করছেন। এই দুটো শব্দ এত বড় ভার বইতে পারে না। মানে তিনি বলতে চেয়েছেন, আইনের ভাষাটা এত বড় একটা ক্ষমতা দেওয়ার জন্য মোটেও যথেষ্ট পরিষ্কার ছিল না। এই কেসে আদালত একটা খুব গুরুত্বপূর্ণ আইনি নীতি ব্যবহার করেছে, যেটাকে বলা হয় মেজর কোয়েশ্চেনস ডক্ট্রিন।
এর মূল কথাটা খুব সহজ। যখন দেশের অর্থনীতি বা রাজনীতির জন্য খুব বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কংগ্রেস অন্য কাউকে দিতে চায়, তখন সেটা আইনে একদম পরিষ্কার করে লিখে দিতে হবে। কোনো রকম ধোঁয়াশা রাখা চলবে না। অবশ্য সব বিচারপতি একমত ছিলেন না। যারা ভিন্ন মত দিয়েছিলেন তাদের যুক্তি ছিল, ট্যারিফ তো আমদানি নিয়ন্ত্রণের একটা পুরনো উপায়, আর আইইপিএ আইনটা প্রেসিডেন্টকে জরুরি অবস্থায় অনেক ক্ষমতা দেয়। তারা আরও বলেছিলেন যে অন্য কিছু আইনও আছে যা প্রেসিডেন্টকে ট্যারিফ বসানোর ক্ষমতা দেয়, আর সেগুলো ব্যবহার করে হয়তো এই শুল্কগুলোকে বৈধ প্রমাণ করা যেত। তো আদালতের রায় তো হলো, কিন্তু এর আসল প্রভাবটা কি? মানে আদালতের বাইরে আমাদের অর্থনীতিতে বা প্রেসিডেন্টের ক্ষমতার উপর এই সিদ্ধান্তের কি প্রভাব পড়ল? চলুন এবার সেই দিকটা দেখা যাক। প্রথমে আসি টাকার অঙ্কে। $90 বিলিয়ন। ভাবা যায়? এই বিপুল পরিমাণ টাকা কিন্তু ট্যারিফ হিসেবে ইতোমধ্যেই তুলে নেওয়া হয়েছিল। কাজেই বুঝতেই পারছেন আর্থিক দিক থেকে এর গুরুত্ব কতটা বিশাল ছিল। এই রায়ের পর কিন্তু সাথে সাথে কয়েকটা বড়সড় ঘটনা ঘটল। প্রথমত, যে আইনি ভিত্তির ওপর ট্যারিফগুলো দাঁড়িয়েছিল সেটাই আর রইল না। দ্বিতীয়ত, ওই যে $90 বিলিয়ন তোলা হয়েছিল সেটার কি হবে তা নিয়ে একটা বিশাল প্রশ্ন তৈরি হলো। আর সবশেষে এই ট্যারিফকে কাজে লাগিয়ে যে বাণিজ্য চুক্তিগুলো করা হয়েছিল সেগুলোর ভবিষ্যতও কিন্তু বেশ টালমাটাল হয়ে পড়ল। তবে সবকিছু শেষে এই রায়টা একটা খুব মৌলিক সাংবিধানিক নীতিকে আবার প্রতিষ্ঠা করে দিয়ে গেল। আর সেটা হলো ট্যাক্স বা শুল্ক বসানোর ক্ষমতা, মানে যাকে বলে পাওয়ার অফ দ্য পার্স, সেটা থাকবে শুধুই কংগ্রেসের হাতে। আদালত তো প্রেসিডেন্টের একটা জরুরি ক্ষমতাকে সীমিত করে দিল, কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এরপরে কোন ক্ষমতাটা পরীক্ষা করা হবে? বোঝাই যাচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতার সীমানা নিয়ে এই বিতর্ক এখানেই হয়তো শেষ হচ্ছে না।